আজকে আপনাদের মাঝে ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি ভয়ঙ্কর পিচাস জিনের। মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। ভয়ঙ্কর পিচাস। না না, এরকম করো না। দয়া করে তুমি যা চাও আমরা তাই দিব, তাও তুমি আমাদের মেরো না দয়া করে। এই রকম আকুতি মিনতি করতে থাকে আমার চাচি ও আমার মা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া। ঘটনায় বানান এবং যাবতীয় ভুলের জন্য আমি আগেই মাফ চাই, কারণ এর আগে আমি কখনো ঘটনা লিখিনি। পারিবারিক সমস্যার কারণে ঠিকানা বলতে চাইছি না। পারিবারিক ঠিকানা গোপন রেখে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা ঘটে আমার চাচাতো ভাইয়ের সাথে। ভাইয়া, আমি ঘটনায় যাওয়ার আগে আমার পরিবারের সম্পর্কে একটু বলতে চাই, যেটা দর্শকদের ঘটনা বুঝতে সুবিধা হবে। আমার দাদার দুই ছেলে, মানে আমার বাবা এবং আমার চাচা। ঘটনাটা আমার চাচার ছেলের সাথে। আমার বাবার এক মেয়ে এবং এক ছেলে, এবং চাচার এক মেয়ে এক ছেলে। আমাদের পরিবার যৌথ পরিবার, সবাই একসাথে থাকি, শুধু ঘর আলাদা। অনেক সময় নিয়ে নিলাম, তার জন্য মাপ চাচ্ছি সবার কাছে। এবার ঘটনায় আসা যাক। ঘটনার প্রথমে আমি বাড়িতে ছিলাম না, যার জন্য আমি প্রথমটুকু আমার ভাই আবরারের কাছ থেকে শুনি। আবরার আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। বলছে আবরার। রাত তখন 12:04। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমার মায়ের কান্না শুনে। একটু ভালো করে কান পেতে শুনতে পেলাম আমার চাচিও কান্না করছে। আর শুধু কান্না নয়, কার কাছে যেন আকুতি মিনতি করছে। আমি খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম আর দৌড়ে ঘরের বাইরে গিয়ে শোনার চেষ্টা করলাম কার ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বাহিরে গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই নাবিলের রুমে বাতি জ্বালানো, আর ওর ঘরে সবাই বসে আছে, শুধু আমার বাবা ছাড়া। আমি দৌড়ে ঘরে গিয়ে দেখি আমার চাচা আর দাদা আমার চাচাতো ভাইকে ধরে রেখেছে। তারা দুজনে তাকে ধরে রাখতে পারছেন না, তাই আমি গিয়ে শক্ত করে ধরি। কিন্তু একটা বিষয় হলো, আমার চাচাতো ভাই ছোট, তার বয়স 11 কি 12 হবে তখন। তার গায়ে এত শক্তি আসার কথা নয়। আমি গিয়ে ওকে ধরতেই নাবিল আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দেয়, যেটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তার হাসিটা ছিল শয়তানি হাসি, কেমন জানি দেখতে। হাসি দেখলেই ভয় লাগে। কিছু সময় পরে আমার বাবা আসে, সাথে একজন এলাকার কবিরাজ নিয়ে। কবিরাজকে দেখে নাবিল তাচ্ছিল্য করে বলে, এই কবিরাজ আমাকে কিছুই করতে পারবে না। সে যখন আমার পরিচয় শুনবে তখন এখান থেকে দৌড়ে পালাবে। নাবিলের কথায় তখন কবিরাজ নাবিলের সামনে গিয়া বসে, আর তখন আমাকে নাবিল বলে, হাত ছাড়। নাবিলের কথাটা শোনা মাত্রই আমি কবিরাজের দিকে তাকাই, আর কবিরাজ ইশারা দিয়ে বলে ছেড়ে দিতে। কবিরাজের কথা মতো আমি নাবিলের হাত ছাড়তেই নাবিল তার চোখ উল্টো করে আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়, যেটা দেখে আমার কথা বন্ধ হয়ে যায় আর হাত পা কাজ করা বন্ধ করে দেয়। আমি সেখান থেকে একটু সরে বসতে চাইতেছিলাম, কিন্তু নড়াচড়া করতে পারছিলাম না। ঠিক তখনই ঘরের দরজা দিয়ে একটা ঠান্ডা বাতাস এসে পুরো রুমটা ঠান্ডা করে দিল। কিন্তু তখন ছিল গরমের সময়। এদিকে আমি নড়তে পারছিলাম না। এইটা দেখে দাদা আমাকে একটা টান দিয়ে পিছনে নিয়ে আসে, আর তখনই নাবিল কবিরাজের দিকে ঘুরে যায়। কবিরাজের মুখের সামনে মুখ নিয়ে নাবিল বলে, কিরে? কালো কবিরাজের নাম করিম। তার গায়ের রং কালো থাকায় সবাই তাকে কালো ফকির নামে চেনে। নাবিল কালা কবিরাজকে বলে, এখানে কি করতে এসেছিস? আমাকে তাড়াতে এসেছিস নাকি? কথাটা বলে একটা হাসি দেয় নাবিল। নাবিলের হাসি দেখে কালো কবিরাজ কার হাতে কি জানি একটা নাবিলের মাথায় ধরে আর কিছু মন্ত্র পড়ে ফু দিয়ে বলে, কালো কবিরাজ, কে তুই? কোথায় থেকে এসেছিস? কবিরাজের কথায় নাবিলের ভিতরে থাকা সেই জিনটা বলে, আমার নাম শোনার এত ইচ্ছেতর, তাহলে তো তোর ইচ্ছে পূরণ করতে হয়। তার আগে তোর বাড়িতে ফোন দিয়ে শোন তোর বউ কেমন আছে। সে কি কল থেকে পানি আনতে গিয়ে বেশি ব্যথা পেয়েছে নাকি? এইটা বলে নাবিল আবার হাসতে শুরু করে। নাবিলের কথা মতো কবিরাজ তখন তার বাড়িতে ফোন দেয়। ফোনটা রিসিভ করে তার ছোট ছেলে। ওনার ছেলে ফোনটা রিসিভ করেই বলে, হ্যালো বাবা, আপনি কোথায়?
তাড়াতাড়ি বাড়িতে আসেন। মা পায়ে, মাথায় এবং কোমরে অনেক ব্যথা পেয়েছে। মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। ছেলের কথা শুনে কবিরাজ বলল, কিভাবে হলো এসব? কালা কবিরাজের কথায় ওনার ছেলে বলে, আমি আর ভাই পড়তে ছিলাম, তখন মা আমাদের রাতের খাবার খাওয়ার জন্য ডেকে তিনি টিউবওয়েল পাড়ে পানি আনতে যায়। অনেক সময় পর মা হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। মায়ের চিৎকারে আমরা দুজনে দৌড়ে তার কাছে গিয়ে দেখি মা অচেতন অবস্থায় পড়ে আছে টিউবওয়েল পাড়ে। মায়ের মাথা ফেটে গেছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। আমি আর ভাই মাকে ধরাধরি করে রুমে নিয়ে আসি এবং দাদা দাদি করিম ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার কোনো রকমে মায়ের মাথার রক্ত পড়া বন্ধ করে এবং মায়ের জ্ঞান ফিরে আসে। তারপর মাকে কি হয়েছে জিজ্ঞেস করলে মা বলে, আমি যখন পানি আনতে টিউবওয়েল পাড়ে যাই তখন দেখি টিউবওয়েলের একটু দূরে ওই আম গাছটার নিচে কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম মানুষ হবে হয়তো। এই ভেবে আমি কলসে পানি ভরতে থাকি। আমি আম গাছটির দিকে তাকাতেই দেখি কালো একটা অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। দেখতে দেখতে অবয়বটা আমার কাছে চলে আসে আর আমাকে ধরে অনেকটা উঁচু করে ফেলে। অনেক উঁচুতে উঠিয়ে আমাকে আবার নিচে ফেলে দেয়। আমি নিচ পড়ে যাই। আমি ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। তারপর আর কিছু মনে নেই। প্রিয় পাঠক, আপনারা কি ভাবছেন আমরা ঘটনাটা জানলাম কিভাবে? আসলে কালা কবিরাজ একটু বয়স্ক থাকার কারণে সে কানে একটু কম শুনত। তার মোবাইলটা ছিল উচ্চ সাউন্ডওয়ালা। কেউ কল দিলে উনি ফোন লাউডস্পিকারে দিয়ে কথা বলতেন। সেজন্য উনি ওনার ছেলের সাথে কথা বলছেন, আর ওনার সাথে সাথে সেখানে থাকা আমরা সবাই তার কথা শুনছিলাম। এদিকে হঠাৎ নাবিল আবার হাসতে থাকে আর বলে, কবিরাজ কি হলো, সব ঠিক আছে? নাবিলের কথায় কবিরাজ ভয়ে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যাবে। তখন কবিরাজ আমার বাবারে ডাক দিয়ে একটা নাম্বার এবং একটা ঠিকানা দিয়ে বলে, আপনি পরশুদিন এই ঠিকানায় যাবেন আর গিয়ে আমার পরিচয় দিবেন। এইটার সমাধান করলে একমাত্র সেই করতে পারবে, আমি এই কাজটা করতে পারবো না। এই বলে কবিরাজ তার বাড়িতে চলে যায়। এদিকে তখনই নাবিল বলে, তোরা কবিরাজ নিয়ে আসলেও কোনো লাভ হবে না, কোনো কবিরাজ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা 4 ভাই একসাথে এই ছেলের সাথে আছি, 4 জন একসাথে ধরছি, এই ছেলেকে নিয়ে যাব। এই বলে নাবিল কি যেন নিজের মনে বলতে বলতে ঘুমিয়ে পড়ে। সে ঘুম থেকে উঠে পরের দিন সন্ধ্যার সময় সে ঘুম থেকে উঠেই তার মায়ের কাছে খাবার চায়। তার মা তাকে একটি প্লেটে ভাত আর মাছ ভাজা আর ডাল দেয়। এটা দেখে নাবিল বলে, এই খাবারে আমার পেট ভরবে না, আরও খাবার দে। তখন নাবিলের মা খাবারের পুরো বাটিটাই এনে দেয়। নাবিল সব খাবার খেয়ে বলে, আরও খাবার দে। নাবিলের কথায় ভাবি আবার ভাত রান্না করতে শুরু করে। কিছু সময় পর নাবিল একটা মেয়ের কণ্ঠে কথা বলতে শুরু করে। নাবিল বলে, ভাই তুমি অনেক খেয়েছ, এখন আমি খাবো। তখন নাবিলের কণ্ঠে আরেকটা পুরুষ কণ্ঠে বলে, আমার খাওয়া এখনো শেষ হয় নাই, আমার খাওয়া শেষ হলে তুই খাবি, এখন যা এখান থেকে। ওদিকে নাবিলের ভাবি ভাত রান্না করে নিয়ে আসলে নাবিল বলে, সবগুলা দে। নাবিলের ভাবি ভয়ে সবগুলা দিয়ে দেয়। নাবিল সব খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। রাত তখন 2টা বাজে। হঠাৎ নাবিলকে ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নাবিল তার মা বাবার সাথে এক ঘরে ঘুমিয়েছিল। ঘরের দরজার ভেতর থেকে লাগানো ছিল। শুধু নাবিল তার মা বাবার মাঝখান থেকে নেই। রাতে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। চারিদিকে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে গেল। আমিও গিয়েছিলাম খুঁজতে। রাত 3টা বাজে, নাবিলকে পাওয়া যায় না। 4টা বেজে গেল, পাওয়া যায় না। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ দূর থেকে আজানের আওয়াজ শোনা গেল। তার 5 মিনিট পরে আমার পাশের বাড়ির আবুল চাচা চিৎকার দিয়ে বলল, এই তোমরা কোথায় গো? সবাই এইখানে আসো, নাবিলকে পাওয়া গেছে। তার চিৎকারে সবাই গিয়ে দেখে নাবিল তার গাছের একদম মাথায় অচেতন অবস্থায় একটা ডালের সাথে ঝুলে আছে। নাবিল উঁচুতে ভয় পেত,
তাই সে কোনো গাছে উঠতে পারত না, আর এত উঁচু স্থানে ওঠা ওর পক্ষে অসম্ভব। তাকে গাছ থেকে নামানোর সাহস কেউ পেল না। তাই আমার ভাই আর তার এক বন্ধু বলল তারা তাকে নামিয়ে আনবে। কথা মতো তারা তাকে নামিয়ে আনার জন্য প্রস্তুত হলো। তখন মসজিদের ইমাম তাদের দুজনের শরীর সূরা পড়ে ফু দিয়ে দিল, আর আমার ভাই আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে নিল। তারপর দুজনে গাছে ওঠা শুরু করে। প্রথমে গাছে আমার ভাই ওঠে, তারপর তার বন্ধু। এদিকে আমরা সবাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তাদের দুজনকে একটা দড়ি দিল, যেটার এক অংশ গাছের সাথে বাঁধে আর এক অংশ নিচে অনেক ছেলে মানুষ গাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে দড়িটা টেনে ধরে রাখে। এদিকে গাছে উঠে আমার ভাই নাবিলকে আরেক দড়ি দিয়ে ভালো করে বাঁধে, তারপর ওই দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নাবিলকে নিচে নামিয়ে আনে। এই কাজ করতে করতে সকাল হয়ে যায়। তখন সকাল 6টা অথবা 6:30 বাজে, খেয়াল নেই। নাবিলকে নিচে নামানোর পর আমার ভাই, বাবা আর ভাইয়ের বন্ধু মিলে চলে যায় কবিরাজের দেয়ার ঠিকানায়। কবিরাজের ঠিকানায় যাবার সময় কি কি হয়েছে বা ঘটেছে সেসব বলছে আমার ভাই। আমার ভাই বলে, আমি বাইক নিয়ে যাই একটা বাজারে। ঠিকানাটা বাজার পর্যন্ত দেওয়া ছিল। যখন বাজারে পৌঁছালাম তখন সময় 10 বা 11টার মতো হবে। বাজারে দাঁড়িয়ে আমি কবিরাজের দেওয়া ঠিকানায় একটা নাম্বারও ছিল, সেই নাম্বারে কল দেই। প্রথমবার ফোন কেউ ধরে না, পরের ফোনটা ধরে একজন ছেলে মানুষ। কথা বলার ধরন আর তার গলার সুর শুনে মনে হচ্ছে মানুষটা একটু গম্ভীর। ফোনটা ধরতেই ওই পাশ থেকে একটা মিষ্টি আর গম্ভীর কণ্ঠে সালামের আওয়াজ শোনা গেল। আমি সালামের জবাব নিয়ে পাল্টা একটা সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আমার সালামের জবাব দিলেন তিনি, আর জিজ্ঞেস করলেন কে আমরা। ওনার কথার জবাবে ওনাকে বললাম আমাকে কালু মিয়া পাঠিয়েছে আপনার কাছে। আমার কথা শুনে হুজুর বলল, ও আপনারাই সেই যাদের পরিবারের একজনকে খুবই খারাপ জিনে ধরেছে। আচ্ছা, আপনারা তো এখন বাজারে, আপনারা কিছু সময় অপেক্ষা করুন, আমার কিছু ছাত্র আপনাদের নিয়ে আসবে আমার কাছে। আপনারা দয়া করে তাদের সাথে বেশি কথা বলবেন না, তারা যেদিকে যায় আপনারা তাদের পিছন পিছন চলে আসবেন। এই বলে কলটা কেটে গেলে। কলটা কেটে যাওয়ার ঠিক 1 মিনিট পর 3 জন জুব্বা পরা ছেলে আসলো। তাদের সবার মাথায় খুব সুন্দর করে পাগড়ি পরা ছিল এবং তাদের জামায় এমন সুগন্ধ ছিল যেটার গন্ধে আমাকে পুরো পাগল করে দিল। তারা কাছে এসেই সালাম দিয়ে বলে, আপনারা আমাদের পিছনে পিছনে আসেন, আমাদের হুজুর পাঠিয়েছেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা আর কথা না বাড়িয়ে তাদের পিছন পিছন যেতে লাগলাম। আমি বাইকে আর বাবা আর বন্ধু তাদের পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা 10-12 মিনিট পরে পৌঁছে গেলাম একটা মসজিদে। তখন আমার মাথায় একটা কথা ঘুরতেছিল যে এই 10-12 মিনিটের পথ তারা কিভাবে 1 মিনিটে চলে আসলো, আর কিভাবে তারা আমাদেরকে চিনল। আমি এই কথা ভাবতে ভাবতে বাইক থেকে নেমে মসজিদের ভিতরে ঢুকে গেলাম। তারা আমাদের বসতে বলে চলে গেল। তার কিছু সময় পরে একটা মানুষ এলো। তার পরনে ছিল সাদা জুব্বা আর মাথায় পাগড়ি পরা, লম্বা করে ঘুমটা দেওয়া। ঘুমটার কারণে ঠিক করে পাগড়িটা দেখা যাচ্ছে না, কিন্তু পাগড়ি পরা এইটা বোঝা যাচ্ছিল। তখন মসজিদের ভিতরে একদম নীরব ছিল। মনে হচ্ছিল আমরা যেন কোনো একটা এসি করা ঘর, আর ঘরের চারদিকে কাঁচ দিয়ে আটকানে, যার ফলে বাহিরের কোনো আওয়াজ ভিতরে আসছে না। হঠাৎ নীরব গুমুট ভাব কাটিয়ে হুজুর আমাদের সামনে বসে লম্বা একটা সালাম দিল, আর আমার বাবা সালামের জবাব দিল। হুজুর বলল, আপনাদের সমস্যা কি আমাকে বলেন। তখন বাবা সব কিছু খুলে বলে প্রথম থেকে শেষ পর্যন্ত। হুজুর ঘটনা শুনে বলে, আমাকে কিছু সময় দিন, এখন জোহরের আজান হবে, আপনারা অজু করে এসে নামাজ পড়েন, নামাজের পরে খাওয়া দাওয়া করে আবার বসব। তখন আপনার সমস্যা নিয়ে আমার জিন বন্ধু আর জিন ছাত্রদের সাথে কথা বলবো। হুজুরের কথা মতো আমরা নামাজ পড়লাম, খাবার খাওয়া শেষে করে বসলাম। তখন হুজুর কিছু সময় চুপ করে আর চোখ বন্ধ করে থাকে। এর কিছু সময় পরে সেই 3 জন ছেলে আসে। এসেই আমাদের লম্বা একটা সালাম দেয় আর বাবা সালামের উত্তর নেয়। ওরা আসায় হুজুর বলে, এরা আমার ছাত্র, এরা আমার কাছে শিক্ষা নেয়, এরা সবার সামনে আসে না, আমি ডাকলে শুধু আসে।
তারা আমাদের থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল, যার কারণে আমরা শুধু বুঝতে পারছিলাম এরা সেই 3 জন। এদের মুখ দেখা যাচ্ছিল না। তখন হুজুর তাদের হুকুম দেয় আমাদের সমস্যার খবর নিতে। হুজুরের কথায় তারা মসজিদ থেকে বেরিয়ে যায়। ওরা চলে যাবার পর আমরা ভাবছিলাম এরা কি মানুষ নাকি অন্য কিছু। তখন হুজুর একটু মুচকি হেসে আমাদের বলে, ওরা 3 জন মানুষ না, ওরা জিন। হুজুরের কথায় আমরা সবাই অবাক হলাম। কিছু সময় পর হুজুর আবার চুপ বন্ধ করে কার সাথে যেন বিড়বিড় করে কথা বলে। বেশ কিছু সময় কথা বলার পরে হুজুর আমাদের জানায়, আপনারা আজ চলে যান, আমি ঠিক 4 দিন পরে আপনাদের বাড়ি যাব। আমরা চলে আসি। আসার সময় হুজুর আমাদের একটা সুতা দেয় আর বলে, এইটা তোমাদের বাড়িতে ঢোকার রাস্তায় কোনো একটা গাছের সাথে অথবা যাকে জিনে ধরেছে তার ডান হাতে বেঁধে রাখবেন। হুজুরের কথায় আমরা চলে আসি বাড়িতে। বাড়িতে এসে নাবিলের হাতে সুতাটা বাঁধি। এভাবে চলে যায় 3 দিন। এই 3 দিন আমাদের সাথে কোনো কিছু ঘটে নাই। তৃতীয় দিন শেষ রাত আসে। রাত তখন 11-12টার মতো হবে সময়, ঠিক মনে নেই। এমন সময় টিনের চালে কি জানে জোরে পড়ল। টিনের চালে কেউ পড়ার আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে গেল। সবাই উঠে নাবিলের ঘরে এসে নাবিলের কাছে বসে পড়ে। নাবিল ভয়ে কান্না শুরু করে। চালের উপরে কারো দৌড় পাড়ার আওয়াজ, চালে টুকা দেওয়ার আওয়াজ আসতে থাকে। সবাই এসব আওয়াজে ভয়ে দোয়া পড়তে থাকে। এভাবে কিছু সময় পর সব ঠিক হয়ে যায়। অনেক সময় পরে হঠাৎ কে যেন নাবিলের দরজার সামনে এসে নাবিলকে ডাকতে থাকে। সে পরপর 2টা ডাক দিছিল। নাবিল সেই ডাকে উঠে যেতে চেয়েছিল। আমরা সবাই তাকে ধরে রাখি। এর কিছু সময় পরে মনে হচ্ছিল আমাদের বাড়িতে ঝড় শুরু হলো। ঝড়ের কারণে মনে হচ্ছিল ঘরের চাল মনে হয় এখনই উড়ে চলে যাবে। এভাবে কত সময় গিয়েছে মনে নেই। ঝড় শেষ হলে পাশের মসজিদে আজান শোনা যায়। এইভাবে সেই রাতটা শেষ হয়। পরের দিন সকাল 9টায় কালু কবিরাজের সাথে সেই হুজুর আমাদের বাড়িতে আসে। কালু কবিরাজের সাথে সেই হুজুর আসে এবং সাথে একটা স্কুল ব্যাগ, কাঁধে একটা ছেলে। হুজুর যখন আমাদের বাড়ির রাস্তায় ঢোকার জন্য পা দেয় তখন তার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। এই বিষয়ে আমরা সবাই খেয়াল করি। হুজুর সাথে সাথে কি যেন পরে বুকে ফু দেয় এবং বাড়ির ভিতরে ঢোকে। হুজুরকে ঘরের ভিতরে এসে বসতে বললে তিনি বলেন, আমি ভিতরে বসতে পারবো না, আমাকে আপনাদের বাড়ির ওই আম গাছটার নিচে বসার ব্যবস্থা করে দেন। কথাটা বলে হুজুর আম গাছের নিচে চলে যায় এবং সাথে কালু কবিরাজও যায়। আম গাছের নিচে গিয়ে হুজুর আমার বাবাকে ডাক দেন। হুজুরের ডাকে বাবা সেখানে যায়। বাবার সাথে আমিও যাই। সেখানে যাবার পর হুজুর বলে, আপনাদের ছেলেকে খুব বড় জিনে ধরেছে। না না, জিন বললে ভুল হবে, এটা একটা খারাপ পিশাচ। হুজুর আরও বলে, আমি কালকে বিকেলে এই পিশাচ ছাড়াবো, কিন্তু আজকের রাতে আপনাদের সজাগ থাকতে হবে, না হলে তাকে বাঁচানো যাবে না। এই বলে হুজুর চলে যায়। হুজুরের কথা মতো সেই রাতে সবাই জেগে নাবিলকে পাহারা দেয়। রাতে আর তেমন কিছু ঘটে না। পরের দিন বিকাল হলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা। কথা মতো হুজুর রাত 8টার দিকে তার ব্যাগ থেকে কিছু জিনিস বের করে এবং 3টে গোল বৃত্ত আঁকে। বৃত্ত আঁকার পর একটায় নাবিল বসে, একটায় হুজুর বসে, আর একটায় কালু কবিরাজ এবং তার সাথে সেই ছোট ছেলে। গোল বৃত্তে বসার পর হুজুর বলে, কেউ কোনো আওয়াজ করবেন না। কথাটা বলে হুজুর তার মতো রিচুয়াল শুরু করে। কিছু সময় পর নাবিল তার মাথা দুলাতে থাকে এবং হুজুরের সাথে কথা বলতে থাকে। নাবিল কথা বলায় হুজুর বুঝতে পারে তার ভিতরে থাকা পিচাস জিনটা কথা বলছে। এই ভেবে হুজুর সেই পিচাস জিনকে নানা প্রশ্ন করেন আর বলেন নাবিলকে ছেড়ে চলে যেতে, কিন্তু সেই জিন ছেড়ে যেতে রাজি হয় না। এভাবে কিছুক্ষণ কথা কাটাকাটি, এমনকি নাবিল হুজুরের সাথে ধস্তাধস্তি করে। ধস্তাধস্তির এক পর্যায়ে নাবিলের ভিতরে থাকা জিনটা বলেন, ঠিক আছে, আমি একে ছেড়ে চলে যাব, কিন্তু আমাকে কিছু দিতে হবে। এই বলে সেই জিন হুজুরের কাছে একটা খাসি, 3টা মুরগ, আরও কিছু চায় এবং সেই জিনটা বলে এই সব নাবিলের একা দিতে হবে, সাথে শুধু হুজুর থাকতে পারবে আর কেউ থাকতে পারবে না। সেই জিনের কথায় হুজুর রাজি হয়। আমাদের পরিবারের সকলেও রাজি হয়।
কেননা এসবের বিনিময়ে জিনটা চলে যেতে চাইলে যাবে। যাই হোক, জিনটার কথা মতো পরের দিন তাই করা হলো। জিনটাকে তার চাওয়া মতো সব জিনিস দেয়া হলো। এই ঘটনার পর নাবিল আস্তে আস্তে সুস্থ হলো। এরপর নাবিলের সাথে কিছু ঘটে না। এভাবে কেটে যায় 1টি বছর। 1 বছরের মাথায় নাবিল খুব অসুস্থ হয়ে পড়ে। নাবিল অসুস্থ হওয়ায় ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তার শরীরে রক্তের পরিমাণ খুব কম এবং তার ফুসফুস নষ্ট হয়ে গেছে। ডাক্তারের কথায় সবাই অনেক অবাক হয়, অনেক ভেঙে পড়ে। আমাদের পরিবারের সবাই নাবিলকে বাঁচাতে অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এই ঘটনার কিছুদিন পরে নাবিল মারা যায়। সবাই নাবিলের জন্য দোয়া করবেন, এই বলে তানিয়া আপু ঘটনাটি শেষ করেন। ঘটনাটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু নাবিলের জন্য খারাপ লাগছে। তানিয়া আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি পাঠিয়েছেন মিজানুর নামে একটি ভাই। তার বাসা এরুলিয়া, বগুড়া এরুলিয়া। তিনি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছে তাদের গ্রামের একটি মানুষের সাথে। তার নাম একাব্বর হোসেন। তিনি বছরের 6টা মাস খুব ভালোভাবে তার সংসার চলে এবং আর বছরের 6টা মাস তার সংসার অনেক টেনে টুনে কষ্ট করে চলে, কেননা বছরের 6টা মাস বর্ষা থাকার কারণে তিনি মাছ মেরে সংসার চালাইত। যখনই বৃষ্টি এবং জমিতে পানি থাকবে সব সময় তিনি থাকবে জমির মাঠে জাল নিয়ে অথবা মাছ মারার কোনো যন্ত্র নেই। তার পেশায় ছিল মনে হয় মাছ মারা। সকালে মাছ বিক্রি করা এবং বিকালে মাছ বিক্রি করা, এটাই তার মূল কাজ। মূলত 6 মাস। চলে যাই মূল ঘটনায়। বর্ষা হওয়ার কারণে একাব্বর হোসেন সিদ্ধান্ত নেয় তিনি মাছ মারার জন্য জাল ফালাবে আজকে জমিতে। অতিরিক্ত বর্ষা হয়েছে, মাঠে পানি জমে গিয়েছে। এজন্য যখন জাল নিয়ে চলে যায় মাঠে, ঠিক মাগরিবে আজানের পর তিনি যে জায়গায় জায়গায় জালগুলো ফেলে চলে আসে। পরের দিন সকালে যায়, নতুন পানি। বর্ষার যখন প্রথমে শুরু হয় তখন অনেক ধরনের মাছ বের হয়। মাছের পেটে ডিম এবং মাছগুলো সব বড় বড়, কেননা ডিম ছাড়ার জন্য মাছগুলো বের হয় নতুন পানি পাওয়ার জন্য। আর এইসব মাছ কিন্তু অনেক স্বাদ হয় আর দামও কিন্তু প্রচুর হয়। তো জাল ফেলে আসার পর পরের দিন সকালে একাব্বর হোসেন চলে যায় জাল তুলতে। জাল তুলতে যাওয়ার পর তিনি দেখে তার জালে বিশাল বড় বড় কই মাছ বেঁধে আছে। এক একটা কই মাছের পেটে ডিম মনে হয় ভরা। কই মাছ, লাঠি মাছ, শিং মাছ এবং বাম মাছ, আমাদের এখানে গুচি মাছ বলে, এই মাছগুলো বেঁধে আছে। সব মাছগুলো জীবিত। মনে হয় ভোর রাতেই মনে হয় জালে আটকা পড়েছে। একাব্বর হোসেন খুব খুশি, মাছগুলো নিয়ে চলে আসে। মানে মাছ নিয়ে আসে না, জাল নিয়ে আসে না, শুধু মাছগুলো খুলে নিয়ে চলে আসে। তো এরকম করে আসার পর সকালে 7টার দিকে বাজারে ওখানে বিক্রি করলো। তে 1200 টাকা মাছ বিক্রি করে চলে গেছে বাসায়। আবার 10টা হোক অথবা 11টার দিকে মাছগুলো আবার দেখতে যাবে মাছগুলো পড়ছে কি পড়েনি জালে। ঠিক 10টা 11টা যায়, কিছু মাছ পাই। ওই মাছগুলো একাব্বর হোসেনের বউ রান্না করে এবং খাওয়া দাওয়া মানে খায় আর কি। সন্ধ্যার দিকে চলে যায় জাল ঠিক করার জন্য, কেননা একাব্বর হোসেনের লোভ জমে গেছে মাছ মারার জন্য। এই জন্য কেননা মাছ ভালো মাছ পেয়েছিল প্রথম দিন। তো পরের দিন ওর সাথে মাছের সাথে অন্য কিছুই পাবে সেটা তিনি আশা করেনি। চলে যায় মাগরিব আজানের পর জাল ঠিক করে দেওয়ার জন্য। তো জাল ঠিক করে দেওয়ার সময় 1 কাপ চা খায়। চা খাওয়ার পরে তাদের গ্রামে একটি মুরব্বী মানুষ বলে, রাতে যাচ্ছি যা সমস্যা নাই, কিন্তু একটা গাছ আছে, মানে মাঠের মাঝে একটা বড় একটা কড়ি গাছ আছে, ওই কড়ি গাছের ওখানে যাবি না, ওখানে কিন্তু ভয়ানক জায়গা। তুই দিনে জাল ফেলে আসবি, পরের দিন দিনে যা জাল তুলে নিয়ে আসবি, তার আগে যাবি না।
তো একাবর হোসেন ওই আশপাশে মাছ বেশি পেয়েছে, কড়ি গাছের নিচেই ওই জালটা ফেলে থেকে চলে যাচ্ছে, আর ওই জালতে বেশি মাছ বাঁচছিল। ওই জালটা ভালো করে ঠিক করে দেওয়ার জন্য ওখানে চলে যায়, ঠিক করে দিয়ে চলে আসে। ঠিক ফজর আজানের সময় একাবর হোসেন ভাবে আজকে একটু আগে ভাগে যাব, কেননা দেরি হয়ে গেলে মাছগুলো মরে যায়। ঠিক আকাশের চাঁদের আলো ঝলমল করতেছে। একাবর হোসেন বাসা থেকে বের হয়, ব্যাগ নেয়, লাঠি নেয়, চলে যায় মাছ মারার জন্য। বিভিন্ন জালে দেখে অল্প অল্প করে মাছ বাঁধিছে এবং ওই কড়ি গাছের নিচে ওখানে জাল বাকি আছে দেখার জন্য ওখানে চলে যায়। যাওয়ার পর দেখে ওই জালে প্রচুর পরিমাণে মাছ বেঁধেছে, আর মাছগুলো বিশাল বড় বড়। একটা মাছ ওই মাছ বেঁধেছে, ওই মাছটা চোখ রক্তের মতো লাল কাল টক টক করতেছে। তখন ওই মাছটা দেখে একাবর হোসেন একটু হালকা ভয় সৃষ্টি হয়, কি মাছ এরকম কেন, চোখে একদম লাল। তখন ভাবলো হয়তো মাছের বয়স হয়ে গেছে, অনেক পুরাতন মাছ, এই জন্য চোখ লাল। এরই মাঝে ওই কড়ি গাছের উপর প্রচুর ঝড় বৃষ্টি হতে শুরু করে। এত ঝড় আশপাশে কোথাও ঝড় না, শুধুমাত্র কড়ি গাছের ওখানে প্রচুর ঝড়। তো ঝড় হওয়ার পরে একাবর হোসেন একটু মনের মধ্যে ভয় সৃষ্টি হয় এবং মাছগুলো আস্তে আস্তে খোলে। যখনই ওই মাছে হাত দিবে তখনই কে জানি একাবর হোসেনকে ধাক্কা মারে, ধাম করে পানির মধ্যে মুখ খুশে পড়ে যায়। পানি এবং কাদা দিয়ে মুখটা মেখে যায়। তখন ওঠে, মুখটা ধুয়ে নেয়, পিছনে দেখে কেউ নেই। একাবর হোসেন কিন্তু ভয় চলে যাচ্ছে তার মনের মধ্যে। অল্প একটু পর দেখে পা মনে হয় কে জানি পানি কাদার মধ্যে চেপে ধরেছে, পা ধরে টান মারে, একাবর হোসেন ধাস করে পড়ে যেয়ে পুরো শরীর ভিজে যায়। একাবর হোসেন কিসের মাছ নেবে, তখন তিনি বুঝতে পারছে এখানে ওর সাথে ভয়ানক কিছু ঘটতে চলেছে। তখন ওখান থেকে যখন এক পা দুপা করে পিছন দিক চলে আসবে, আসার মাঝেই সামনে দেখে বিশাল বড় ভয়ানক একটা অবয়ব, কালো ছায়া, টকটকে কালো, কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু যখন ভাতার কয়লা দেয়, কয়লা কিন্তু দগ দগ করে, কিন্তু ওই অবয়বের চোখ দুইটা দগ দগ করে জ্বলতেছে। অনেক লম্বা হাত, বিশাল বড় লম্বা। এরকম হাত আস্তে আস্তে একাবর হোসেন দিকে এগিয়ে দেয় ধরার জন্য। একাবর হোসেন ওখান থেকে কষে দৌড়, সেই দৌড়, এক দৌড়ে রাস্তার কাছে আসবে ভাব, তখন দেখে পিছন দিক চেয়ে দেখে ওই অবয়বটা দাঁত বের করে হাসতেছি। ভয়ানক বিষয় হলো একাবর হোসেন রাস্তার কাছাকাছি চলে যাচ্ছে, আর কড়ই গাছ নিম্ন অনেক দূরে, 10-12টা জমির পরে। ওখান থেকে হাত দিছে, একটা রাস্তার কাছে হাত চলে যাচ্ছে। এটা দেখলে কি মানুষের মাথা ঠিক থাকে? একাবর হোসেন যখন দেখছে এটা হাত চলে যাচ্ছে, এখানে মাথা হচ্ছে কড়ই গাছের ওখানে, হাত ধরে যখন ওকে ওপর দিয়ে তুলে ফিকে মেরছে, তখন একাবর হোসেন ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান নেই। তারপরে যখন একাবর হোসেনের জ্ঞান ফেরে, তখন একাবর হোসেন দেখে তার বিছানায় উনি শুয়ে আসে। শরীরের বিভিন্ন অংশ নড়াতে পারতেছে না, কেননা পিঠে অনেক জোরে আঘাত লেগেছে। পরের দিন সকালে ভ্যান চালক একটা একাবর হোসেনকে যখন ওখানে রাস্তার পাশে পড়ে থাকতে দেখছে, তখন উনি নিয়ে এসে একাবর হোসেনকে বাড়ি রেখে দিয়েছে। তারপরে সমস্ত ঘটনা খুলে বলে একাবর হোসেন। সমস্ত ঘটনা শুনে খুলে বলার পরে সবাই বলতেছে একাবর হোসেনের জিনে পেছনে লাগছিল, ওই জিন মাছগুলো খায়, আর ওই জিনটাকে যখন ওই যে মাছটা পড়ছিল, মাছটা মনে হয় মাছ না, ওইটা মনে হয় জিন হবে। তখন একাবর হোসেনের খেয়াল আসে, যখন একাবর হোসেন ওই মাছটাই খুলতে গেছিল জাল থেকে, তখনই কিন্তু এরকম ঘটনা করতে শুরু আছে। আর ঘটনার মাঝে কিন্তু একাবর হোসেন দেখেনি এই মাছটা ওখানে আছে কি নেই, কেননা তার জীবন বাঁচা নিয়ে পরশ হয়ে গেছে, কিসের মাছ দেখবে। তারপর ঠিক 2-3 দিন একাবর হোসেনের শরীরে প্রচুর জ্বর। তখন এলাকার একটা মুরব্বী মানুষ মসজিদের ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব ভালো মনে করে চলে যাচ্ছে একাবর হোসেনকে বাড়িতে এসে একাবর হোসেনকে ঝাড়া দেয়, ফু দেয় এবং একটু পানি পড়া দেয়, বলে তুমি ভয় খাইছো, তুমি এইসব কিছু করলে ভালো হয়ে যাবে। তখন এরকম ঝাড়া ফু দিয়ে ওই ইমাম সাহেব চলে যায় মসজিদের দিকে। যাওয়ার সময় লক্ষ্য করে দেখে ইমাম সাহেবের পেছনে কে জানি থক থক করে হেঁটে আসতেছে, এরকম মনে হচ্ছে। ইমাম সাহেব তখন দোয়া দোয়া করতে শুরু করলো, আশপাশে কেউ নেই। ইমাম সাহেব ভাবলো অবশ্যই আমার পিছনে কেউ লেগেছে। হঠাৎ করে ইমাম সাহেব ধাক্কা মারে, ধাক্কা মারার পরে ইমাম সাহেব দোয়া দোয়া করতে শুরু করে।
মসজিদ আর অল্প একটু এর মাঝে একটা বাঁধ ঝাড় আছে, ওই বাঁধ ঝাড়টা ওই একটা 3-4টা বাঁশ পড়ে আছে রাস্তার মাঝে। তখন ইমাম সাহেব বুঝতে পারলো এটা তো বাঁশ পড়ে নেই, এটা কোনো শয়তান জিনের কাজ হবে। তখন ইমাম সাহেব বলে, আমায় ভয় দেখানোর চেষ্টা করতেছিস? তখন ইমাম সাহেব দোয়া দরুদ পড়ে এবং ফু দেয়, ক্ষণিকের মধ্যে বাঁশগুলো সোজা হয়ে যায় ইমাম সাহেব চোখের সামনে। ইমাম সাহেব চলে যায় মসজিদে, নামাজ কালাম পড়ে বাসায় চলে যায়, দোয়া দরুদ পড়ে বাসায় চলে যায়। ইমাম সাহেব বুঝতে পারে ওই জিনটা ইমাম সাহেবের পিছনে লেগেছে, কেননা এই একাব্বর হোসেনকে একটু সাহায্য করছে এই জন্য। তখন ইমাম সাহেবের গুরু মানে ওস্তাদ একটা হুজুর, ওই হুজুরকে সব কিছু খুলে বলে। এই জন্য ইমাম সাহেব বলে, কেননা ইমাম সাহেবের পিছনে লেগসিট দেখেই ইমাম সাহেব এই কাজটা ইমাম সাহেবই করছে। এরই মাঝে একাব্বর হোসেনের শরীরে প্রচুর জ্বর এবং একাব্বর হোসেন স্বপ্নে দেখে ওই মাছটা মানে ইমাম সাহেব একাব্বর হোসেন দিক চেয়ে থেকে মানে চোখ খালি কেমন জানি করে এবং ওই মাছের পাশে ভয়ানক ওই জিনটা দাঁত বের করে হাসে এবং একাব্বর হোসেনকে ভয় দেখানোর চেষ্টা করে, বল তোকে শেষ করে দেবো, তোর কপাল খুব ভালো, তুই বেঁচে গিয়েছিস। কেননা এ কথা বলার পরে একাব্বর হোসেন চমকে ওঠে এবং একাব্বর হোসেন শুনতে পায় বাড়ির টিনের উপরে কে জানি ঢেল মারে, পা দিয়ে মনে হাত দিছে এবং একাব্বর হোসেনকে জানালা দিয়ে মনে হয় কে জানি দাগ দেয়। একাব্বর হোসেন তখন বুঝতে পারে এটা ওই জিনের কাজ হতে পারে। দিন দিন কিন্তু একাব্বর হোসেন শুকিয়ে যাচ্ছে। এলাকার মানুষগুলো মানে সবাই একাব্বর হোসেনের জন্য দোয়া করে মসজিদে, এবং ওই হুজুর যখন একাব্বর হোসেনকে মানে বলেছিল আজ ছিল পানি পড়া দেওয়ার জন্য, পরে তো হুজুর বড় হুজুরকে বলেছে, বড় হুজুর চলে যাচ্ছে একাব্বর হোসেনের বাড়ি হুজুরকে নিয়ে। তখন একাব্বর হোসেনকে দেখার পরে পাড়া মহল্লার মুরব্বী মানুষ সবাই বলে এই কলি গাছটা ভালো না, ওখানে জিন থাকে, আর আমাদের বিশ্বাস ওই জিনটাই একাব্বর হোসেনের পিছনে গেছে। তখন হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে। দোয়া দরুদ পড়তে পড়তে হুজুর ক্ষণিকের জন্য বলে 5টা মিনিট দাঁড়ান আপনারা, আমি একটু মানে আমার জিনদের থেকে জেনে নিই এটা কি হয়েছে। ঠিক 5 মিনিট পর হুজুর বলে, একাব্বর হোসেন যখন ওখানে জাল তুলতে গিয়েছিল তখন একাব্বর হোসেন ওখানে একটা বিশাল বড় কই মাছ দেখছিল। কই মাছের চোখ 2টা লাল। একাব্বর হোসেন বলে, হ্যাঁ হুজুর, হ্যাঁ আমি কই মাছ দেখছিলাম। তখন বলতেছে, কই মাছ কি তুমি খুলছিলা? তখন একাব্বর হোসেন বলে, যখন আমি ওই মাছটা খুলতে গেছি তখন থেকে এই সব ঘটনা শুরু হয়েছে। হুজুর তখন বলতে শুরু করলো, ওই মাছটা আসলে মাছ না, ওইটা হচ্ছে জিনের বাচ্চা। হ্যাঁ, জিনের বাচ্চা মাছে ঘুরছিল, তোমার জালে আটকা পড়ছে, এই জন্য ওই জিনটা তোমার সাথে এরকম করছে। আর তুমি যখন ওই বাচ্চা জিনটাকে ধরতে গিয়েছিলা তখনই ওই জিনটা হাজির হয়েছে, কেননা ওই জিনটা যেহেতু বাচ্চাকে তুই মেরে ফেলে দাও এই জন্য, আর তোমাকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছিল। যখন তুমি রাস্তার পাশে চলে আসছো, যখন তোমায় ধরার চেষ্টা করছে তখন কিন্তু ফজর আজান দিতে দেখে তুমি ওখান থেকে বেঁচে ফিরেছো। কিন্তু একাব্বর হোসেনের মনে নেই ওই ফজর আজান শুনেছে কি শোনেনি, কেননা একাব্বর হোসেন কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। এসব কিছু বলার পরে হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে এবং ক্ষণিকের মধ্যে একাব্বর হোসেনের শরীরে ওই জিনটা হাজির হয়। ভয়ঙ্কর একটা হাসি দেয়, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, কেমন জানি গভীর কণ্ঠ। হুজুর, তুই আমাকে কেন ডাকিছিস? তখন হুজুর বলে, আমি তো কেন ডাকছিস তুই ভালো করে জানিস। তুই এই একটা গরিব মানুষকে তুই কেন এরকম করে আঘাত করলি এবং ওর কেন পিছনে পড়ছিস ভালো কথা, তে হুজুর এই হুজুরের পিছে তুই কেন লাগছিস? তখন জিন বলে, হুজুরকে পানি পড়া ভয়ের ওষুধ দিয়ে ভালো করার চেষ্টা করতেছি, একে কি আমি ভালো হতে দেবো? আমি তোকে শেষ করে দেব, এই জন্যই আমি হুজুরকে ভয় দেখানোর জন্য হুজুরকে এরকম করছি। তখন বড় হুজুর বলে, ঠিক আছে, তুই ভয় দেখানোর এতই বড় যখন ভয় দেখানো হয়েছিস তাহলে তুই আমাকে ভয় দেখা। তখন জিন বলে, আপনিও যদি না শোনেন তাহলে আপনাকেও আমি ভয় দেখাবো না, ক্ষতি করব। যখন ক্ষতি করার কথা বলছে হুজুর রাগ করে খেপে গিয়েছে। খেপে যেয়ে হুজুর বলছে, ঠিক আছে তোরই আমি পেছনে লাগলাম। হুজুর ঠিক আধা ঘন্টা দোয়া দরুদ পরে একটা পানির মধ্যে ছুদাই। ওই পানিটা যখন একাব্বর হোসেনের শরীরে ছিটিয়ে দেয় তখন একাব্বর হোসেনের শরীরে থাকা ওই জিনটা চিৎকার করে ওঠে, বলে, আমাকে ছেড়ে দে,
আমাকে এরকম আর পানি দিস না, আমার শরীর প্রচুর জ্বলতিছে, মনে হয় কি আগুন লেগে দিল। তখন বড় হুজুর বলে, আগুন তো লেগে দেওয়া হয়নি, কেবল তো শুরু। এখন তোকে বোতলবন্দি করব এবং তোর চিরজীবনের জন্য তোকে আমি শেষ করে দেব। তখন জিনটা আকুতি মানতি করে এবং ক্ষমা চায়। ক্ষমা চেয়ে বলে, আমি আর ওর পিছনে যাব না, কিন্তু ওকে বলে দিবেন ওই যেন ওই কড়ির গাছের ধার দিয়ে আর না যায়। তখন হুজুর বলতেছে, তুই তো আবার আসবি না? বলে, না আমি আর আসবো না। তখন হুজুর রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে হুজুর বলে, ঠিক আছে, তাহলে তুই এখন চলে যা। তখন হুজুর এরকম বলার পরে লাখে লাখ কিছু দিয়ে জুতা, পায়ের জুতা সঙ্গায় এবং ওয়াদা করে হুজুর ওকে ছেড়ে দেয়। ওই জিনটা চলে যায়। তারপর থেকে একাব্বরের এখনো শরীরে কিছু হয়নি, মানে জিনের কোনো প্রভাব হয়নি। একাব্বর মোটামুটি সুস্থ, কিন্তু এখনও একাব্বরের পিঠে আঘাত লাগে। একাব্বর হোসেন এই কুড়ি গাছের ধার দিয়ে আর কখনো জাল ফেলাইতে যায় না, মাছ মারতেও যায় না। ওই মাঠ ছাড়া অন্য মাঠে মাছ মারে, কিন্তু মাছ ঠিকই মারে। রাত হলে কখনো যায় না, দিনে জাল ফেলে থুয়ে আসে এবং সকাল হলে তুলে নিয়ে আসে। বর্তমানে এইভাবে সংসার চলতেছে মোহাম্মদ একাব্বর হোসেনের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাস্তব ঘটনা, ভয়ঙ্কর পুকুর। ঘটনাটা পাঠিয়েছেন তাহসান। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আমার জানা সত্য একটা ঘটনা আপনার মাধ্যমে সবার সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামের নাম লোকনাথপুর। এই গ্রামটা একটু বড় হওয়ায় আমাদের গ্রামে তেমন খেলাধুলার জায়গা ছিল না। একটা জায়গা ছিল গ্রামের এক প্রান্তে, একটা অনেক পুরনো ইট ভাটা ছিল ওদিকে। আমরা দাদাদের কাছে শুনেছি, যখন আমার আব্বুরা ছোট্ট ছিল তখন ওই ইট ভাটাটি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে চালু হয়নি আর কখনো। ওই ভাটার মালিকও কিছুদিন পরেই মারা যায়। এরপর অনেক দিন পড়ে থাকতে থাকতে সব কিছু নষ্ট হয়ে যায়, চারিদিকে ঝোপঝাড় গাছপালায় ভরে যায়। ওই ভাটার কাছে গেলে গা ছমছমে হয়ে ওঠে, চারিদিকে নিস্তব্ধতা হয়ে যায়। ওর পাশেই অনেক পুরনো এবং অনেক বড় গহীন একটা পুকুর আছে। পুকুরের চারিদিকে বাঁশঝাড় আর অন্যদিকে বাগান। সেই পুকুরের কেউ গোসল করতে গেলে মানুষের মাথার খুলি ভেসে ওঠে। আমার নাম তাহসান, আর আমার একটা ছোট্টবেলার বন্ধু, ওর নাম স্বাধীন। আমাদের বয়স তখন 7 বছর এরকমই হবে। তখন স্বাধীন ওর চাচার সাথে গরুর গা ধোয়াতে যায় ওই ভাটার পুকুরে। সেই পুকুরে অনেকে একদিকে গোসল করাতো, অন্যদিকে গরুর গাও ধোয়াতো। তো সেখানে যাবার পর আমার বন্ধু স্বাধীনের চাচা গরু নিয়ে পানিতে নামে, আর অন্যদিকে স্বাধীন পুকুর পাড়ে খেলা করতে থাকে। স্বাধীন খেলা করার কিছুক্ষণ পর তার চাচা স্বাধীনকে খুঁজে পায় না। হঠাৎ করে স্বাধীন কোথায় গেল? এদিকে পুকুরটার কোনো কোনো জায়গায় অনেক নিচে গর্ত। স্বাধীনের চাচা চারিদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু স্বাধীনকে কোথাও পায় না। এদিকে তখনই সেই পথ দিয়ে একটি লোক যাচ্ছিল। পরে স্বাধীনের চাচার খোঁজাখুঁজিতে সেই লোকটাও পানিতে খোঁজা শুরু করলেন। আর কিছুক্ষণ পর পানির তলায় ওই লোকটার পায়ে কিছু একটা অনুভব করেন। পরে তিনি সেটা উপরে তোলায় বুঝতে পারেন এটা আর কেউ না, এটা স্বাধীন। স্বাধীনকে পেয়ে ওকে রাস্তায় এনে ওর আব্বু আম্মুকে খবর দেওয়া হয় ও ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ইট ভাটাটি পরিত্যক্ত হওয়ায় ওখানে জিন জাতি বসবাস করত। ওদেরকে কেউ বিরক্তি করলে তাদের ভয় দেখাতো। একদিন দুপুরে একজন মধ্যবয়সী লোক মাটি কাটছিল সেই ভাটায়। পাহাড়ের মতো মাটির ঢিপি ছিল, সেখানে ওই লোকটা মাটি কাটতে কাটতে হঠাৎ ওনার ওপরে সেই মাটির ঢিপি ধসে পড়ে। লোকটার পা হাত সব কিছুই ভেঙে যায়, আর পরবর্তীতে লোকটা মারা যায়। এরকম নানা ভৌতিক ও অদ্ভুত ঘটনা ঘটায় কোনো দরকার ছাড়া কোনো মানুষ ওই দিকে যেত না। পুকুরে যদি একা একা কেউ গোসল করত, তাকে ভয় দেখাতো। একদিন একটা 50+ বয়সী মুরব্বী মহিলা গোসল করতে যায় ওই পুকুরে। উনি তেমন চোখে দেখতে পেত না। উনি গোসল করতে যাবার সময় বাসায় বলে যায় ছেলের বউকে যে ভাত বাড়ো, আমি পুকুর থেকে গোসল করে আসি। ফাঁকা একটা জায়গা, চারিদিকে নীরবতা। পুকুরের পাশেই একটা আম বাগান। সেই বাগানে একজন লোক ছাগলের জন্য আম গাছের পাতা পাড়তে উঠেছে। তো যিনি গাছে উঠছেন সেখান থেকে কিন্তু পুকুর পাড়টা ভালো মতো দেখা যাচ্ছে।
পুকুরে কে গোসল করছে এটাও স্পষ্ট দেখা যাচ্ছে। উনি পাতা পাড়ার সময় দেখছেন পুকুরে একটা মহিলা গোসল করছে। এর ঠিক 10 মিনিট পর আবার তাকিয়ে দেখে ওই বয়স্ক মহিলাটা হাত নাড়াচ্ছে, মাথা তুলছে আর ডোবাচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে কেউ চুবাচ্ছে, আর হঠাৎ করে মনে হলো উনি ডুবে গেল। এই রকম দৃশ্য দেখে সেই লোকটা গাছ থেকে নেমে সবাইকে ডেকে আনে আর অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ওনাকে খুঁজে পান না। এর ঠিক কিছুক্ষণ পর বয়স্ক মহিলাটির লাশ ভেসে ওঠে। এরকম নানা ভৌতিক ঘটনা ঘটায় কেউ আর ওদিকে যায় না। এখন পর্যন্ত কেউ তেমন একটা ওইদিকে যায়ই না গোসল করতে বা ঘুরতে। এই ছিল ঘটনাটা অনেক ভয়ঙ্কর ও অদ্ভুত। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।